সাংবাদিক দম্পতি সাগররুনি হত্যা মামলার আসামি দারোয়ান এনামুল কবিরকে আটক করেছে র্যাব। আমরা শপথ করছি রাজাকার আল বদরদের সকল ব্যবসায়িক সামাজিক ও সাংস্কৃতিক প্রতিষ্ঠান নিষিদ্ধ করার দাবিতে কাজ করব। যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে শাহবাগে গণজাগরণ মঞ্চে তারুণ্যের প্রতিবাদ চলছে। ও মায়ামী নয়ন জলে ভাসি সোনার বাংলা। মুন্সিগঞ্জে লঞ্চডুবির ঘটনায় 14 জনের লাশ উদ্ধার, চলছে কোস্টগার্ড ও দমকল বাহিনীর অভিযান। স্বাগত ৭১-এর সংবাদ সংযোগে। শুনছিলেন শিরোনাম, এবার পুরো খবর জুড়ে আপনাদের সাথে আছি আমি নাজনীন মুন্নি। সাংবাদিক দম্পতি সাগররুনি হত্যা মামলার সন্দেহভাজন আসামি এনামুল কবিরকে ব্রাহ্মণবাড়িয়া থেকে আটক করেছে র্যাব। আটক এনামুল সাংবাদিক দম্পতির ফ্ল্যাটের দারোয়ান ছিলেন। ভোরে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব গোয়েন্দা শাখার একটি দল ব্রাহ্মণবাড়িয়া রেল স্টেশন থেকে তাকে আটক করে। আটকের পর তাকে কড়া নিরাপত্তার মধ্যে ঢাকায় নিয়ে যাওয়া হয়। গত বছর 11 ফেব্রুয়ারি পশ্চিম রাজাবাজারের ফ্ল্যাট থেকে মাছরাঙ্গা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সারওয়ার ও তার স্ত্রী এটিএন বাংলার সিনিয়র রিপোর্টার মেহরুন রুনির ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করে পুলিশ। ঘটনার পর থেকে এনামুল হক পলাতক ছিলেন। হত্যার সাথে এনামুলের তথ্য ও উপস্থিতির অসঙ্গতির ব্যাপারে ৭১ টেলিভিশনে প্রথম খবর প্রচার হয়েছিল। র্যাব সদর দপ্তরের এ বিষয়ে বেলা 11টায় সংবাদ সম্মেলনের কথা রয়েছে। সেখানে আছেন আমাদের সহকর্মী ফারজানা রূপা। টেলিফোনে আমরা যোগ দিচ্ছি তার সাথে। রূপা, ঠিক সংবাদ সম্মেলন কয়টা নাগাদ শুরু হওয়ার কথা রয়েছে? মুন্নি, সংবাদ সম্মেলন হচ্ছে এনামুল এখন পথে আছে। ব্রাহ্মণবাড়িয়াতে তাকে আটকের পর তাকে র্যাব হেফাজতে ঢাকা আনা হচ্ছে এবং ঢাকার পথে সে আছে। র্যাব হেডকোয়ার্টারে এনামুল পৌঁছার পরেই হচ্ছে সংবাদ সম্মেলনটি যে কোনো সময় শুরু হবে। এবং মুন্নি, আমি যেটা আপনাকে বলতে চাই যে এই হত্যাকাণ্ডটি আপনি জানেন যে প্রায় 1 বছর হতে চললো। 11 ফেব্রুয়ারি 1 বছর হবে। এই হত্যাকাণ্ডের দেশের সকল গোয়েন্দা সংস্থা, সকল সিনিয়র সাংবাদিকরা অনুসন্ধানের সাথে যুক্ত হওয়ার পরও এই 1 বছরে এই ঘটনার মোটিভ আমরা জানতে পারিনি। কেন ঢাকা শহরে একসাথে 2 জন সাংবাদিক নিজের শোবার ঘরে খুন হলেন, সেই মোটিভটা এখন পর্যন্ত আমরা জানতে পারিনি। তবে আমাদের অনুসন্ধানে আমরা যেটা বের করে নিচ্ছিলাম যে এই হত্যাকাণ্ডের পরে একমাত্র প্রকাশ্য অসঙ্গতি হচ্ছে ওই বাসার একজন সিকিউরিটি গার্ড যার নাম এনামুল, সে পলাতক। এবং গত প্রায় 6 মাস ধরে এনামুলকে খোঁজা হচ্ছিল। যদিও শুরুতে পুলিশ এবং র্যাব হেফাজতেই সে ছিল, কিন্তু তারপর সে পালিয়ে যায় এবং এরপর হচ্ছে তাকে প্রায় 6 মাস পর আবার র্যাব ধরতে পারলো। গত 1 সপ্তাহ ধরে জানানো হচ্ছিল যে এনামুলকে শনাক্ত করা হয়েছে। এখানে গুরুত্বপূর্ণ তথ্য র্যাবের ইন্টেলিজেন্স বিভাগের প্রধান জিয়া সাহেব আমাকে যেটা জানিয়েছেন যে এনামুল আশ্চর্যজনকভাবে ঢাকা শহরের ফার্ম গেটে রয়্যাল সিকিউরিটি এজেন্সি নামের একটা সিকিউরিটি কোম্পানির হয়ে দায়িত্ব পালন করছিল এবং সে প্রতিদিন আরেকটা জায়গার নিরাপত্তার দায়িত্বে ছিল। যদিও স্বরাষ্ট্র মন্ত্রণালয় তার মাথার মূল্য নির্ধারণ করে দিয়েছিল 10 লাখ টাকা, যে কেউ যদি এনামুলকে খুঁজে বের করতে পারে তাকে 10 লাখ টাকা পুরস্কার দেওয়া হবে। তার মূল্য, তাকে খুঁজে বের করে দেওয়ার মূল্য 10 লাখ টাকা স্বরাষ্ট্রমন্ত্রী ঘোষণার পরেই কি তিনি আলাদা জায়গায় কাজ করছিলেন? ফার্মগেটে যে রয়্যাল সিকিউরিটিসের কথা আপনি বলছেন, এটি কি তার পরের ঘটনা? এটা হচ্ছে সাগররুনি হত্যার পরে এনামুল হচ্ছে প্রথম 16 দিন র্যাব এবং পুলিশ ডিবি হেফাজতে ছিল। তাকে জিজ্ঞাসাবাদ করা হয়, তারপর হচ্ছে সে নিখোঁজ হয়ে যায়। এবং ছোট করে একটু বলে নিই যে তার মোবাইল ফোনটি পাওয়া যায় ডিবির এক কর্মকর্তার ভাইয়ের কাছে। ধারণা করা হয় যে তাকে যখন জিজ্ঞাসাবাদ করা হচ্ছিল ডিবি হেফাজতে, তখন ডিবির কাছে তার ফোনটি চলে যায় কোনোভাবে। ফলে সে ছিল একদমই হচ্ছে কোনো ধরনের খোঁজ খবরের বাইরে। এবং তারপরে হচ্ছে নানান
নানানভাবে তাকে খোঁজা হচ্ছিল। আমরা মৌলভীবাজার গিয়েছিলাম, তার পরিবারের কাছে পরিবার জানিয়েছিল ছোটবেলা থেকেই সে তার চুরি ডাকাতির অভ্যাস আছে এবং নানান কিছুর সাথে যুক্ত। আমাদের অনুসন্ধানে আমরা দেখিয়েছি কোনো সিকিউরিটি কোম্পানির হয়ে সে দীর্ঘদিন ঢাকা শহরে চাকরি করেনি। গত 4 মাস ধরে সেই রয়্যাল সিকিউরিটির হয়ে আনন্দ সিনেমা হলের কাছে ফার্মগেটের একটা জায়গায় সিকিউরিটি কোম্পানির দায়িত্ব পালন করছে। রূপা, সেই ক্ষেত্রে কি তার খোঁজ বাইরের কেউ দিল যে 10 লাখ টাকা দাবি করতে পারে, নাকি এটা র্যাবেরই সোর্স ছিল? আসলে র্যাবের যে ইন্টেলিজেন্স বিভাগের প্রধান জিয়া সাহেব, উনি বলছিলেন যে উনি যদি এই টাকাটা পান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছ থেকে, তাহলে উনি সাংবাদিকদের সাথে এটা ভাগাভাগি করতে চান এবং এই টাকার উপর ওনার কোনো দাবি নেই। মূলত এই কৃতিত্ব র্যাবের, কারণ র্যাবই তাকে চূড়ান্ত ভাবে শনাক্ত করে তাকে আটক করতে পেরেছে। কিছুক্ষণের মধ্যে আমরা তাকে দেখবো এবং তার ছবি আমি দেখেছি মুন্নি। ছবিতে যে 11 ফেব্রুয়ারি যে ছবি আমরা তুলেছিলাম গত বছর, তার থেকে তার চেহারা, তার পোশাক আশাক ব্যাপক পরিবর্তিত। ফলে ধরে নেওয়া যায় যে সে সচেতন ভাবে তার চেহারা যেন কেউ বুঝতে না পারে সেজন্য নিজেকে বদলানোর চেষ্টা করেছে এবং গত কয়েকদিন তার অবস্থান শনাক্ত হয়েছে। এরকম খবর প্রকাশের পরেই র্যাব ধারণা করছে সে ঢাকা থেকে শ্রীমঙ্গলে আরেক দফা গা ঢাকা দেওয়ার জন্য যাচ্ছিল, সেই পথেই সে ধরা পড়েছে। রূপা, আপনাকে ধন্যবাদ। আপনি থাকুন, কিছুক্ষণ পর আবার আমরা আপনার কাছে ফিরবো এই ব্যাপারে আরো বিস্তারিত জানার জন্য। এবার শাহবাগে গণজাগরণ মঞ্চের গণসমাবেশের খবর। আব্দুল কাদের মোল্লা সহ সব যুদ্ধাপরাধীর ফাঁসির দাবিতে ফুঁসছে জনতা। মহাসমাবেশের পরদিনও রাজধানীর শাহবাগে গণজাগরণ মঞ্চে অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছেন সব শ্রেণী পেশার মানুষ। সেখানে আছেন আমাদের সহকর্মী ঝুমুর বাড়ি। আমরা চলে যাচ্ছি সেই গণজাগরণের খবর জানতে। ঝুমুর, এখন কি অবস্থা দেখছেন আপনি শাহবাগ চত্বরে? যদিও গতকাল একটা বড় সমাবেশ হয়ে গেছে, আজ জনগণের উপস্থিতি আপনি কেমন দেখছেন? আপনি মনে হয় আপনি আমার পিছনে দেখতে পাচ্ছেন যে সমাবেশটি কিন্তু এখন ঠিক গত 5 দিন যেভাবে চলেছে তার চেয়েও বড় আকার ধারণ করতে যাচ্ছে। অন্যান্য দিন সকালে কিন্তু এতটা ভিড় দেখা যায় না। আজকে আমি যখন সকালবেলা এসেছি সকাল 8টার দিকে, তখন কিন্তু একটি বড় জমায়েত ছিল। এখন সেই জমায়েত কিন্তু আরো অনেকগুলো, তার চেয়ে বড় বড় আরো অনেকগুলো জমায়েত পাশাপাশি গড়ে উঠছে। এবং মুন্নি, আপনাকে আমি বলে রাখি যে এই জমায়েতে কিন্তু আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বেশগুলো বিভাগের ছাত্রছাত্রীরা ক্লাস বর্জন করে এখানে এসে সমবেত হয়েছেন এবং এই গণজাগরণ মঞ্চ থেকে তাদের দাবি তুলে ধরছেন। আপনি জানেন যে গত কয়েকদিনে কিন্তু এটি নিষিদ্ধ হয়েছিল যে কোনো ব্যানার নিয়ে এখানে উপস্থিত হওয়া যাবে না। ঠিক আজকেও সেমনটি মুক্তিযোদ্ধা সংসদ থেকে বা অনেক মুক্তিযোদ্ধারা এখানে এসেছেন, তাদের ব্যানার নিয়ে বিভিন্ন ডিপার্টমেন্ট থেকে এসেছেন, কিন্তু সেই ব্যানারগুলোকে কিন্তু সরিয়ে দেওয়া হচ্ছে। এবং আরেকটি বিষয় আপনাকে বলি যে গতকালের এত বড় একটি গণজমায়েত দেখে কিন্তু ঢাকার বাইরে থেকে অনেকে এখানে এসে উপস্থিত হয়েছেন। যেমনটি আমি কিছুক্ষণ আগে কথা বলছিলাম বগুড়া থেকে, উনি একজন কৃষক এবং উনি মুক্তিযোদ্ধা ছিলেন। উনি এখানে এসেছেন মুক্তিযুদ্ধের গান গেতে এবং সকালবেলা এসে নেমেছেন তিনি ঢাকায় গতকালকের জমায়েত দেখার পর। এবং এরকম আরো অনেকেই এসেছেন যারা ঢাকার বাইরে থেকে আসছেন। এবং আমি বলবো যে গতকালকের যে জমায়েতটি হয়েছিল, এখানে যে জাগরণ মানুষের মাঝে তৈরি হয়েছে, মানুষ মুক্তিযুদ্ধের সপক্ষে এবং যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে যে জাগরণ তৈরি করতে পেরেছে, সেই জাগরণ কিন্তু এখন সারা দেশের মানুষের মনে এবং সারা দেশ থেকে কিন্তু আজও লোক আসছে। গতকাল মহাসমাবেশ হলেও আজ কিন্তু সেই সারা দেশ থেকে লোক আসা এখন পর্যন্ত থেমে নেই। ঝুমুর, আজ গণজাগরণ মঞ্চ থেকে আর কোনো কর্মসূচি কি আছে? আজ সারাদিন কর্মসূচি কি রয়েছে? উনি সারাদিনের কর্মসূচি কিন্তু রয়েছে যে যারা এখানে আসবেন তারা একাত্মতা ঘোষণা করতে আসবেন। এখানে নির্দিষ্ট কোনো কর্মসূচি কিন্তু নেই। সারাদিন জনসঙ্গীত হবে, এখানে দেশাত্মবোধক গান হবে, স্লোগান হবে এবং এর পাশাপাশি যারা আসবেন এখানে আজকে যেটি হচ্ছে যে বিভিন্ন এলাকা থেকে যে সমস্ত মুক্তিযোদ্ধারা আসছেন বা সেক্টর কমান্ডাররা যারা এসছেন তারা কিন্তু এসে ছোট বক্তৃতা দিচ্ছেন এবং তারা বলছেন যে তারা বাংলাদেশকে 71-এ যুদ্ধ করে স্বাধীন করতে পেরেছিলেন কিন্তু রাজাকার মুক্ত করতে পারেননি। আজকে যারা তরুণ প্রজন্ম এই যে জাগ্রত হয়েছে, তরুণ প্রজন্মের সাথে তারা একাত্মতা জানাতে এসেছেন, যেন তারা বাংলাদেশকে একটি রাজাকার
রাজাকার মুক্ত বাংলাদেশ হিসেবে গড়ে তুলতে পারে। মুন্নি। ঝুমুর, আপনাকে ধন্যবাদ। আবার ফিরছি কিছুক্ষণ পর আপনার কাছে। রাজাকারের ফাঁসির দাবিতে শাহবাগে শুক্রবার গভীর রাত পর্যন্ত ছিল মানুষের ঢল। ছুটির দিন হওয়ায় কর্মজীবী মানুষের সমাগম ছিল রাত অবধি। প্রতিবাদী স্লোগানে যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবি এক কাতারে নিয়ে এলো পুরো বাংলাদেশকে। ছুটির দিনের রাতে কেমন ছিল শাহবাগের এই প্রতিবাদ, জানাচ্ছেন রুবায়েত হাসান। রাত বাড়ার সাথে সাথে জনতার স্রোত হয়তোবা কিছুটা কমেছে, তবে প্রাণের দাবি তখনও ছিল সবার কণ্ঠে। রাজাকারের ফাঁসির এই দাবি গভীর রাত পর্যন্ত মুখর করে রাখে পুরো শাহবাগ এলাকা। মোমের আলোয় প্রতিবাদের এই খণ্ড খণ্ড বলয় যেন গোটা বাংলাদেশের প্রতিধ্বনি। যে যতক্ষণ পর্যন্ত ফাঁসি হবে না ততক্ষণ পর্যন্ত এই বাংলার মানুষ এই জায়গায় অবস্থান করবে। ফাঁসির দাবি পূর্ণ করেই এই আন্দোলন শেষ হবে। এটার মাধ্যমেই একমাত্র আমাদের মুক্তিটা সম্ভব। ওরা তো সর্বনাশ করছে অনেক পরিবারের। আমরা যুদ্ধ করে স্বাধীন করে নিয়ে এসেছি, তোমরা স্বাধীনতা রক্ষা করো। সর্বোচ্চ বিচার চাই। বাংলাকে কলঙ্ক মুক্ত করার প্রতিবাদী স্লোগানে অনেক রাত পর্যন্ত বড়দের সাথে গলা মিলিয়েছে ছোট্ট শিশুরাও। রাজাকারদের বিচার করতে এখন আমি ফাঁসি দিতে আসছি। রাজাকারের ফাঁসি না দিয়ে আমি ঘুমাবো না। কাদের মোল্লার ফাঁসি চাই। রাজাকারের যতক্ষণ পর্যন্ত ফাঁসি না আইব ততক্ষণ পর্যন্ত আন্দোলন চালাই যাইবই। ছুটির দিনের রাতেও দেশের বিভিন্ন প্রান্তের মানুষের ভিড় যেন জানান দিচ্ছিল পুরো বাংলাদেশকেই। যুদ্ধ অপরাধীদের ফাঁসির দাবি স্পর্শ করেছে হাজার মাইল দূরের কলকাতাকেও। তাই তো কবির সুমনের এই প্রতিবাদী গান। সীমানা চিনি না আছি শাহবাগে, আমার গিটারও আছে। বসন্ত আজ বন্ধুরা দেখো গণ দাবি হয়ে বাঁচে। মোমের আলো নিভু নিভু করলেও রাজাকার হটানোর এই দাবি অনির্বাণ শিখা হয়ে জ্বলছিল নতুন প্রজন্মের এই প্রতিবাদী স্লোগানে। দলমতের বিভাজন ভুলে স্বাধীনতার 40 বছর পর বাঙালিকে এক কাতারে নিয়ে এলো রাজাকারের ফাঁসির দাবি। যার যা পাও না তাকে সেটা দাও গণ দাবি। রুবায়েত হাসান, ৭১, ঢাকা। এদিকে জামায়াতের ডাকা হরতাল মানছে না চট্টগ্রামবাসী। আন্তর্জাতিক যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল বাতিল এবং জামায়াতের শীর্ষস্থানীয় নেতাদের মুক্তির দাবিতে বৃহত্তম চট্টগ্রামে সকাল সন্ধ্যা হরতাল ডাকা হয়। এদিকে হরতাল প্রতিবাদে চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে শুরু হয়েছে প্রতিবাদী জনতার গণসমাবেশ। কাদের মোল্লা সহ রাজাকারদের ফাঁসির দাবিতে উত্তাল সারা দেশ। চলছে সমাবেশ, মানববন্ধন, পথনাটক সহ বিভিন্ন কর্মসূচি। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবিতে রয়েছে সেই কর্মসূচির বিস্তারিত। কাদের মোল্লার ফাঁসির দাবিতে সিলেটের শহীদ মিনার চত্বরে গণসমাবেশ করেছে হাজারো মানুষ। গান, কবিতা আর স্লোগানে মুখর ওই এলাকা। যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে সমাবেশ হয় চট্টগ্রামেও। প্রেস ক্লাবের সামনে সমবেত মানুষের একটি দাবি, কাদের মোল্লার ফাঁসি হোক। এই রাজাকারের সর্বোচ্চ ফাঁসির সাজার ব্যাপারে সুস্পষ্ট ঘোষণা না আসবে ততক্ষণ পর্যন্ত আমরা রাজপথ ছাড়ব না। প্রদীপ জেলে রাজশাহীর আলুপট্টি মোড়ে রাজাকারদের ফাঁসির দাবি জানান সামাজিক সাংস্কৃতিক সংগঠনের কর্মীরা। পরে কাদের মোল্লার কুশপত্তলিকা পোড়ানো হয়। যুদ্ধাপরাধীদের ফাঁসির রায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে আন্দোলনকারীরা। জনগণের আদালত সর্বোচ্চ আদালত, আর জনগণের জাগরণ ঘটেছে, জনগণ আন্দোলনে নেমেছে। রংপুরে শহীদ মিনার ও প্রেস ক্লাব চত্বরে সমাবেশ করেছে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। বরিশালেও কাদের মোল্লার ফাঁসির দাবিতে অশ্বিনী কুমার হলের সামনে জড়ো হয় হাজারো মানুষ। যুদ্ধাপরাধীদের বিরুদ্ধে স্লোগানের পাশাপাশি পরিবেশন করা হয় আবৃত্তি ও গণসঙ্গীত। যেটা শুরু হয়েছিল সেটা শেষ করা হয়নি। এই প্রজন্ম এটা শেষ করতে চায়। আমরা যুদ্ধাপরাধীদের বিচার চাই। নারায়ণগঞ্জের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে প্রতিবাদী কবিতা ও গানে কাদের মোল্লা সহ যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবি জানান সাধারণ মানুষ।
কাদের মোল্লার ফাঁসির দাবিতে সোচ্চার ছিল কুমিল্লার কান্দিপাড়ের পূবালী চত্বর ও টাউন হল মুক্ত মঞ্চ। এছাড়া মংলা, চুয়াডাঙ্গা, বাগেরহাট সহ দেশের বিভিন্ন জায়গায় একই দাবিতে হয়েছে সমাবেশ ও মানববন্ধন। বনশ্রী হালদার, ৭১। এবার ভিন্ন প্রসঙ্গ। মুন্সিগঞ্জ গজারিয়ায় মেঘনা নদীতে লঞ্চ ডুবির ঘটনায় এ পর্যন্ত ১৪ জনের লাশ উদ্ধার করা হয়েছে। এর মধ্যে ৬ জন শিশু ও ৪ জন নারী রয়েছে। রাত ৩টার দিকে ডুবে যাওয়া লঞ্চ নদী পাড়ে তোলা হয়। লাশের সন্ধানে এখনও অভিযান চালাচ্ছে কোস্টগার্ড ও দমকল বাহিনীর সদস্যরা। শুক্রবার সকালে বালু ভর্তি ভলগেটের সাথে ধাক্কা লেগে প্রায় ৭৫ জন যাত্রী নিয়ে ডুবে যায় লঞ্চটি। আরও জানাচ্ছেন আতাউর কাউসার। 18 মাস বয়সী প্রিন্স বাবা মা বোনের সাথে বেড়াতে যাচ্ছিল চাঁদপুরের মতলবে, কিন্তু লঞ্চ ডুবিতে পুরো পরিবারের সাথে প্রাণ গেল এই শিশুটিরও। উদ্ধার কাজ শুরু হবার পর প্রথম যে মৃতদেহটি উদ্ধার হয় তার ১.৫ বছরের এই অবোধ শিশুটি। প্রিন্সের মৃতদেহ পাওয়া গেলেও এখনো পর্যন্ত খোঁজ মেলেনি তার বাবা মা ও বোনের। একই পরিণতি লঞ্চটির বেশিরভাগ যাত্রীর। লঞ্চের মধ্যে লোক ছিল প্রায় ৭০-৭৫ জন, উদ্ধার হয়েছে। আপনার জীবিত আছে লোকান ১০-১২ জন। লঞ্চটা যখন পিজে একটা ভাই মারছে না, তখন আমি ওদিকটা বাড়িয়ে গেছি গা। তখন 5-3 মিনিট পর দিয়ে মেয়েরা বাইসে উঠছে, থাপাতা মেয়েরা ধরছি। ধরে একটা বস্তা ছিল, বস্তার মধ্যে ৫-৬ জন বাঁচাইছি। আর যে লোকটা আমার মারিয়ে দিয়ে গেছে না, টলাটা চালাই গেল গা। ওনার ইচ্ছা করলে ব্যাগ দিয়া বা দড়ি ফেলাইলে আমরা কিছু বাঁচতাম। তারপর আপনার ছেলেরা আর পাই না, ছেলেরা কোথায় গেছে পাই না। আমার ভাই আর বাগিনা, ভাই বাঁচছে। অনেক সময় তারা এই কাজটা করে, আর মানুষের বডি ফাইরা ওরা কি করে নদীতে ভাসায় দেয় যাতে এটা না ভাসে ওঠে। এই কাজটা অনেকেই করে। সরকারের কোনো, আমরা তো টাকা পয়সা চাচ্ছি না, আমরা শুধু চাচ্ছি শুধু লাশটা। আমার ফ্যামিলির 9 জন যাত্রী ছিল, এর মধ্যে 2 জন মানে বেঁচে উঠছে আর 7 জনই লঞ্চের মধ্যে আছে। এর মধ্যে আমরা একটা লাশ শুধু পাইছি। সকাল ৮টায় লঞ্চ ডুবির পর BIWT এর উদ্ধারকারী জাহাজ রুস্তম ঘণ্টাখানেকের ভেতরেই পৌঁছে যায় ঘটনাস্থলে। দুপুর 2টার কাছাকাছি সময়ে প্রথম লঞ্চটির অবস্থান নিশ্চিত করে দমকল বাহিনীর এক ডুবুরি। যদি লঞ্চ থাকে তখন লঞ্চে জ্বালানি থাকবে, সে জ্বালানি ওইখানে ভাসবে এবং এক জায়গায় গিয়ে দেখতে পাই যে ফোটায় ফোটায় তৈল ভাসতেছে। তখন আমি একটা অ্যাঙ্কার ফালায়া দূরে থেকে টান দেওয়ার পরে লঞ্চের মধ্যে বাজে যায়, অ্যাঙ্কারটা বেজে যায়। তখন আমি ওই অ্যাঙ্কারের রশি ধরে ডুব দেই, ডুব দিয়ে লঞ্চটা শনাক্ত করতে পারি এবং আমার লঞ্চের ভিতরে ঢুকে প্রথমেই একটি ডেড বডি আমি উদ্ধার করি। ML সারসকে ধাক্কা দেয়া বালুভর্তি ভলগেটটি আটক করেছে কোস্টগার্ড, আটক করেছে তার চালককেও। মেঘনাপাড়ের মানুষরা বলছে এ ধরনের ভলগেটের কারণেই প্রায় ঘটে দুর্ঘটনা, স্বীকার করলেন শ্রমিক নেতাও। এই দুর্ঘটনা থেকে রক্ষা পেতে হলে শ্রমিকদেরকে অচিরেই ট্রেনিংয়ের ব্যবস্থা করে পরীক্ষার মাধ্যমে সার্টিফিকেট দিতে হবে এবং সার্টিফিকেট দিয়ে তাদেরকে এই নৌযান চালাইতে সুযোগ দিতে হবে এবং মাঝে মাঝে ম্যাজিস্ট্রেট দিয়া এই ট্রলারে সার্টিফিকেটধারী সুপারিনটেনডেন্ট আছে কিনা এটা দেখতে হবে। দুর্ঘটনার কারণ তদন্তে মুন্সিগঞ্জ অতিরিক্ত জেলা প্রশাসকের নেতৃত্বে 3 সদস্যের একটি তদন্ত দল গঠন করা হয়েছে। তাদের আগামী 72 ঘন্টার মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। আতাউর কাউসার, ৭১, ঢাকা। মুন্সিগঞ্জের গজারিয়ায় লঞ্চ দুর্ঘটনার সবশেষ খবর জানাতে ঘটনাস্থলে আছেন আমাদের সহকর্মী জসিমউদ্দিন। আমরা তার কাছ থেকে সেখানকার সবশেষ অবস্থা জেনে নিচ্ছি। জসিম, দমকল বাহিনী এবং কোস্টগার্ড তো উদ্ধার অভিযান চালাচ্ছে এখনো, তারা কি বলছেন? মুন্নি, লঞ্চে এখন গজারিয়ার অপর প্রান্তে চর কিশোরগঞ্জের তীরে সম্পূর্ণরূপে উঠানো হয়েছে। এই পরিপ্রেক্ষিতে BIWT সম্পূর্ণরূপে উদ্ধার কাজ সমাপ্ত ঘোষণা করেছে। তবে ফেরদৌস আহমেদ, যেটা কোস্টগার্ডের সেকেন্ড ইন কমান্ডার, তিনি আমাকে জানান তারা কমপক্ষে আরো 2 দিন সার্চ অভিযান চালাবে। নদীতে কোনো লাশ আরো বেশি ওঠে কিনা এই ঘটনার পরিপ্রেক্ষিতে তারা আরো 2 দিন সার্চ অভিযান চালাবে। মুন্নি, জসিম, আমরা তো জানছিলাম যে আসলে 75 জন যাত্রী নিয়ে লঞ্চটি ডুবেছে, এর মধ্যে 14 জনের মাত্র লাশ উদ্ধার করা গেছে। বাকি যারা নিখোঁজ ছিলেন বা বাকি যাত্রীদের অবস্থা কি? মুন্নি, আমি এখনো এই তীরে রয়েছি। আমি দেখতে পাচ্ছি ইতিমধ্যে প্রায় 5-6 জনের নিখোঁজ হওয়া স্বজনরা তাদের লাশ খুঁজে বেড়াচ্ছে, আর বাকি কাউকে আমরা খুঁজে পাচ্ছি না বা দেখতে পাচ্ছি না। কিন্তু কোস্টগার্ড বলছে যদি কেউ আমাদের অভিযোগ করে তাহলে আর আমরা লাশ যদি পাই তাহলে আমরা তাদের হাতে লাশ পৌঁছে দিব। মুন্নি, এখানে তেমন কোনো স্বজন আমরা খুঁজে পাচ্ছি না। এর 5-7 জনের বেশি আসলে দেখতে পাচ্ছি না, যে তারা 5-7 জন আমাদের কাছে এবং কোস্টগার্ডের কাছে অভিযোগ
আনছে যে আমাদের লাশ খুঁজে পাচ্ছি না। জসিম, লঞ্চটি তো তীরে ওঠানো হয়েছে, এর মধ্যে লঞ্চের ভেতরে কি কোনো নতুন করে লাশ পাওয়া গিয়েছে? হ্যাঁ, লঞ্চের ভিতর থেকে আজ যে সর্বশেষ যে লাশ পাওয়া গেল সকাল 10:30 সে দুটি লাশ পাওয়া গেছে। সেটা হলো মোক্তার হোসেন এবং তার স্ত্রী চায়না বেগম, এই দুজনের সকালে পাওয়া গেছে। আর গভীর রাত্রে 3:30টায় পাওয়া গেছিল 10 জন লাশ। এতে করে মোট 14টি লাশ আমরা ইতিমধ্যে লাশের পরিচয় পেয়েছি। আমি আপনি চাইলে আমি পরিচয় গুলো তাদের বলতে পারি। জসিম, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। জসিমউদ্দিন যোগ দিয়েছিলেন মেঘনা পাড় থেকে, সেখান থেকে জানাচ্ছিলেন লঞ্চ দুর্ঘটনার খবর। নিচে ছোট্ট একটি বিরতি, ফিরে এসে আরও কিছু খবর নিয়ে। পুলিশের অনুমতি না পাওয়ায় 18 দলীয় জোটের বিক্ষোভ সমাবেশ স্থগিত। ভারতীয় পার্লামেন্টে হামলার ঘটনায় জঙ্গি আফজাল গুরুর ফাঁসি কার্যকর, কাশ্মীরে কারফিউ। চলো বহুদূর, সব কনফিউশন পেছনে ফেলে অজানার নতুন অ্যাড্রেসে প্রথমবার কিছু করার এক্সাইটমেন্টের তো তুলনা হয় না। ভয় কি শিফট ডিলিট, তুমি সেই ঘটনা পৃথিবী যা ঘটবার অপেক্ষায়। সবচেয়ে শক্তিশালী নেটওয়ার্ক আর ইন্টারনেট নিয়ে সাথে আছে গ্রামীণফোন, সব সময় সবখানে। চলো একসাথে, চলো বহুদূর। গ্রামীণফোন। আমার সংসারে প্রথমত আমি মা, দ্বিতীয়ত আমি গৃহিণী, তাই আমি বেছে নিয়েছি ফ্রেশ ফুল ক্রিম মিল্ক পাউডার। অস্ট্রেলিয়ার গরুর দুধ সংগৃহীত হয়ে প্রক্রিয়াজাত হয় স্বাস্থ্যসম্মতভাবে। গ্যারান্টিড ফর্মুলা সহ ফ্রেশ ফুল ক্রিম মিল্ক আসে অস্ট্রেলিয়া থেকে। এতে আছে ভিটামিন A, B, D, প্রোটিন, জিঙ্ক এবং ক্যালসিয়াম। মজাদার সব খাবার তৈরিতেও অনন্য। সোনামণিরা বেড়ে ওঠে হেসে খেলে সুস্বাস্থ্যে, পরিবারের সবার মুখে মজাদার খাবার তুলে দিতে। ফ্রেশ ফুল ক্রিম মিল্ক পাউডার, সুষম পুষ্টি, সুস্থ পরিবার। বাংলালিংক রেটে কোনো লুকোচুরি নেই। বাংলালিংক মানেই সবচেয়ে কম রেট, 12 পয়সা প্রতি 10 সেকেন্ড, দিনরাত 24 ঘন্টা, যে কোনো নাম্বারে, যে কোনো অপারেটরে। দিন বদলের চেষ্টায় বাংলালিংক। প্রতিটি 450 গ্রাম হরলিক্স জার বা প্যাকের সাথে একটি মগ ফ্রি। পারুল, চাকরির খবর নিতে গেছিলি? আর যাইতে ভাল লাগে না, মাইয়ের ঢং কত। যা কইলাম। ঢাকার এক অফিস থেকে ফোন আইছিল কয়েকদিন আগে। এত কামের মধ্যে মনে থাকে? এইবারও ভুলে গেছে। কি হইছে রে? তুমি যাই না কি করবা? দাদি, মোবাইলের দাম কত? আয় গুনি। চাকরি হয়ে গেছে দাদি। চলো সীমানা ছাড়িয়ে এখন গ্রামীণফোনের সবচেয়ে শক্তিশালী নেটওয়ার্কে নতুন প্রিপেড সংযোগ কিনলেই পাচ্ছ সিম্ফনি B2 হ্যান্ডসেট মাত্র 1099 টাকায়, সাথে 50% বোনাস টক টাইম। এই যুগের মাইয়া মোবাইল তো লাগবেই। চলো বহুদূর, গ্রামীণফোন। আছেন 71-এ চলছে সংবাদ সংযোগ, সাথে আছি নাজনীন মুন্নি।
পুলিশের অনুমতি না পাওয়ায় বিএনপির নেতৃত্বে 18 দলীয় জোটের আজকের বিক্ষোভ সমাবেশ স্থগিত করা হয়েছে। ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বরাত দিয়ে শুক্রবার রাতে দলের যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সাংবাদিকদের এই কথা জানান। তিনি বলেন, সমাবেশের জন্য মঞ্চ তৈরি ও মাইক ব্যবহারের অনুমতি দেয়নি ঢাকা মহানগর পুলিশ। নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে দুপুর 2:30টায় রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এই সমাবেশ হওয়ার কথা ছিল। গেল 7 ফেব্রুয়ারি জোটের মহাসচিব পর্যায়ের বৈঠকে বিক্ষোভ সমাবেশের ঘোষণা দিয়েছিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দেশের বাইরের খবর, ভারতীয় পার্লামেন্টে হামলার সাথে জড়িত কাশ্মীরি জঙ্গি আফজাল গুরুর ফাঁসি কার্যকর করা হয়েছে। শনিবার সকাল 7:30টায় দিল্লির তিহার কারাগারে তার ফাঁসি কার্যকর করা হয় বলে জানিয়েছেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী সুশীল কুমার সিন্ধে। তাকে কারাগারেই দাফন করা হবে বলে সংবাদ মাধ্যমকে জানিয়েছেন তিনি। এদিকে সহিংসতা মোকাবেলায় আফজাল গুরুর জন্মস্থান কাশ্মীরে কারফিউ জারি করা হয়েছে। আফজাল গুরু নিষিদ্ধ ঘোষিত জঙ্গি দল জশে মোহাম্মদের সদস্য ছিলেন। 2001 সালের 13 ডিসেম্বর 5 জন সশস্ত্র বন্দুকধারী ভারতের পার্লামেন্টে ঢুকে গুলি চালিয়ে 9 জনকে হত্যা করে। হামলা পরিকল্পনার অভিযোগে আফজাল গুরুকে দোষী সাব্যস্ত করে 2004 সালে ভারতের সর্বোচ্চ আদালত আফজাল গুরুর ফাঁসির আদেশ দেয়। 23 জানুয়ারি রাষ্ট্রপতি প্রণব মুখার্জি তার প্রাণ ভিক্ষার আবেদন নাকচ করে দেয়। সংযোগের শুরুতেই আমরা যা বলছিলাম, সাগররণীর হত্যাকাণ্ডের সাথে জড়িত অভিযোগে তার বাসার দারোয়ানকে গ্রেফতার করতে পেরেছে এর মধ্যে র্যাব, এবং কিছুক্ষণের মধ্যেই সংবাদ সম্মেলন হওয়ার কথা রয়েছে। আমরা 12টার সংবাদ সংযোগে সেই সংবাদ সম্মেলনে যাওয়ার চেষ্টা করব এবং সেখানকার সবশেষ খবর জানানোর চেষ্টা করব। এখনকার মতো শেষ করছি সংবাদ সংযোগ। যাবার আগে প্রধান শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। সাংবাদিক দম্পতি সাগররণী হত্যা মামলায় আসামি দারোয়ান এনামুল কবিরকে আটক করেছে র্যাব। যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে শাহবাগে গণজাগরণ মঞ্চে তারুণ্যের প্রতিবাদ চলছে। মুন্সিগঞ্জে লঞ্চডুবির ঘটনায় 14 জনের লাশ উদ্ধার, চলছে কোস্টগার্ড ও দমকল বাহিনীর অভিযান। পুলিশের অনুমতি না পাওয়ায় 18 দলীয় জোটের বিক্ষোভ সমাবেশ স্থগিত। এবং ভারতের পার্লামেন্টে হামলার ঘটনায় জঙ্গি আফজাল গুরুর ফাঁসি কার্যকর, কাশ্মীরে কারফিউ। এই ছিল সংবাদ সংযোগে। আমরা শুনতে চাই আপনার কথাও। যোগ দিন ফেসবুক, টুইটার এবং স্কাইপে। মতামত জানাতে এসএস লিখে SMS করুন 7171 নম্বরে। কিছুক্ষণ পরে আমরা আবার ফিরে আসছি। থাকুন সংবাদে, থাকুন 71-এ। আমলকি খাবো। ওকে ওকে, আমলকি ভালো। দেখেন ভালো দেখে দাও, বুঝছো? তাড়াতাড়ি দাও। দেন তো যা। হ্যাঁ শুনছো? এই আসো। লবণ কই? আপনার ফিরে আসার গুরুত্ব কারো কাছে না থাকলেও আমাদের কাছে আছে। তাই বন্ধ বাংলা লিংক সংযোগে যে কোনো পরিমাণ রিচার্জ উপভোগ করুন সকল বাংলা লিংক নাম্বারে 4.5 পয়সা এবং অন্য অপারেটরে 10 পয়সা প্রতি 10 সেকেন্ডে। দিন বদলের চেষ্টায় বাংলা লিংক। সবই ঠিক আছে, কিন্তু চুলগুলো সময় কই? শুক্রবারে। This is Reza. He's young and talented. শুধু চুলগুলো শুক্রবারে। ও রেজা ভাই, তো ছবি তুলি। হাত দিয়ে কি পাকা চুল? শুক্রবারে। রেজা সাহেব, চুলে কলম দিতে আর ছুটির দিনের জন্য অপেক্ষা করতে হবে না। চোখ খুলুন, এলো অ্যাডভান্সড ফর্মুলায় জবা, মেহেদি আর আমলকির মিশ্রণে নতুন হেয়ার কোড অ্যাক্টিভ। ঝলমলে কালো চুল মাত্র 15 মিনিটে। মাত্র 15 মিনিট। হেয়ার কোড অ্যাক্টিভ, মাত্র 15 মিনিটেই এক নতুন আপনি, ন্যাচারালি। ব্যস্ত আমরা সবাই, কিন্তু মন থেকে চাইলে সবই সম্ভব। জ্বলে উঠুন আপন শক্তিতে। রবি।
Lovely moment in Bosudha Island. Bosudha Builders Limited. শক্ত হাতের শক্ত নির্মাণ। ভালো লাগা ভালোবাসার প্রসাধনী মমতাজ হারবারের নতুন চমক। এখন প্রতিটি মমতাজ লেডিস উপরানের সাথে মমতাজ ব্রাউন হেয়ার কালার একদম ফ্রি। কাল এবং আজ রূপচর্চায় মমতাজ। পারুল, চাকরির খবর নিতে গেছিলি? আর যাইতে ভাল লাগে না, মাইয়ার ঢং কত। যা কইলাম। ঢাকার এক অফিস থেকে ফোন আইছিল কয়েকদিন আগে। এত কামের মধ্যে মনে থাকে? এইবারও ভুলে গেছে। কি হইছে রে? তুমি যাই না কি করবা?